সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় ঐক্য অনৈক্যে বিএনপি জামাত এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করার জন্য তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই তাদের সাথে একটু পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে রয়েছেন জনাব আজিজুল বারী হেলাল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক, এবং মাঝখানে রয়েছেন ডক্টর মাহবুব হাসান, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং সবশেষ রয়েছেন ইয়াসিনা আরাফাত, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী, ঢাকা মহানগর উত্তর। আপনাদের তিনজনকে এশিয়ান টেলিভিশনের টেবিল টকের এই আয়োজনে স্বাগত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আসলে বিএনপি এবং জামাতের ঐক্য বিষয়টি যদি আমরা মোটা দাগে দেখি যে আসলে ঐক্য রয়েছে, তারপরও কিছু রাজনৈতিক কারণে প্রত্যেকটি দলের একটি আলাদা আলাদা অবস্থান বা কার্যক্রমের ভিন্নতা থাকে। সেই জায়গায় আসলে সাধারণ মানুষের প্রশ্ন জানবার রয়েছে অনেক কিছু। আমি প্রথমেই জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছেই জানতে চাইব, বাংলাদেশে বলা হয় যে সমুদ্রের ঢেউ থাকবেই, মানে যখন আলোচনা হয় বিএনপিকে নিয়ে তখন বেশ কিছু বিষয় কিন্তু উঠে আসে, তার মধ্যে সবথেকে বেশি প্রত্যাশা বিএনপির কাছে। এই মুহূর্তে আসলে জাতীয় ঐক্যও বারবার সরকার চেষ্টা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারপরও কেন ঐক্যের প্রশ্ন উঠছে যদি বিএনপির কাছে জানতে চাই সাধারণ মানুষ হিসেবে, সেক্ষেত্রে আসলে আমরা কি উত্তর পেতে পারি? ধন্যবাদ। জাতীয় ঐক্যের কথা বিএনপি প্রথম উচ্চারণ করেছে 2012 সালে। 2008 সালে শেষ দিকে যে মতলববাজি এবং যে ম্যানিপুলেশন ইলেকশন হলো, যে কলঙ্কজনক ইলেকশন হলো, সেই ইলেকশনের পরে যে সরকারটা হলো সেটা তার চরিত্র হলো স্বৈরাচারের মতো। 12 সালে এই সরকারটা টার্ন ইনটু ফ্যাসিস্ট। তখন থেকে বিএনপি জাতীয় ঐক্যের ডাক দিচ্ছে, কেউ আসছে কেউ আসেনি। এইভাবে ধারাবাহিকভাবে বিএনপি 24 সাল পর্যন্ত এই জাতীয় ঐক্যের কথা বিভিন্ন সময় বলে আসছে যে এই ফ্যাসিস্ট যখন মাফিয়ায় পরিণত হলো 18 সালের পরে, তখনও অনেকবার আমরা ডাক দিচ্ছি মানুষকে, আমরা নিজেরাও রাস্তায় আন্দোলন করি, সংগ্রাম করছি, কেউ আসছে কেউ আসেনি। 24 সালে যখন সবাই আসলো তখন এই ফ্যাসিবাদ পালিয়ে গেল। অর্থাৎ জাতীয় ঐক্যের কথা বিএনপি সবসময় বলছে। এখন আমি দেখলাম এই জাতীয় ঐক্যের সরকার কথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও বলছে, এটা একটা ভালো দিক। জাতীয় ঐক্য বলতে উনি কিসের ভিত্তিতে ঐক্য, মানে কি, কোন উদ্দেশ্যে ঐক্য গঠন করা হবে? উদ্দেশ্য বিএনপি যেটা বলতে চায় সেটা হলো যে ফ্যাসিবাদ পালিয়ে গেছে, স্বৈরাচার বিদায় হয়েছে, বিতাড়িত হয়েছে। তো এখন আমরা যারা আছি তাকে ঐক্যবদ্ধভাবে দেশ করতে হবে, এই জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। এখন দেশ গড়ার জন্য আপনার সরকার এবং রাজনৈতিক দল দুইটা অংশই কিন্তু দেশ গড়ে। এখন যদি একটা নির্বাচিত সরকার থাকে তাহলে দেশের গড়তে, অর্থাৎ উন্নয়নমুখী কাজ করতে এবং যে সমস্ত সমস্যা দেখা দেয় সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সুবিধা হয়, যেহেতু ওই সরকার রাজনৈতিক সংগঠন থাকে। আর আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে একটা অরাজনৈতিক সরকার, দ্যাট মিন নন পলিটিক্যাল অ্যাপলিটিক্যাল গভর্নমেন্ট যদি দীর্ঘদিন থাকে তাহলে একটা রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়, এবং সেই রাজনৈতিক শূন্যতার মধ্যে অনেক ষড়যন্ত্রকারীরা খেলার সুযোগ পায়। ষড়যন্ত্রকারীরা কিন্তু অলরেডি চিহ্নিত। আমরা যারা অভ্যুত্থানের শক্তি, রাজনৈতিক অভ্যুত্থানটা করছি, আমরা সবাই জানি যে যে ফ্যাসিবাদ পালিয়ে যে দেশে আশ্রয় নিয়েছে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সে কিন্তু আমাদের দেশের এই পরিবর্তনকে ভালোভাবে নেয়নি। সে প্রতিনিয়ত ষড়যন্ত্র তথ্য দিচ্ছে। এটা সবাই জানেন যে এথনিক ক্লিনজিং, রিলিজিয়াস ক্লিনজিং, পলিটিক্যাল ক্লিনজিং, কত মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাই না? এবং তার ব্রেন চাইল্ড যারা বাংলাদেশের দীর্ঘ 17 বছর ছিল, তারাও কিন্তু শুধু যে ঘাপটি মেরে আছে তা না, প্রকাশ্যেও রয়েছে। এবং এই পরাজিত ফ্যাসিবাদের বিভিন্ন লোক, প্রশাসন সহ বিভিন্ন ইনস্টিটিউশন সহ বিভিন্ন জায়গায় ওত পেতে বসে আছে, প্রকাশ্যেও বসে আছে। সুতরাং এদেরকে আমরা শেষ পর্যন্ত পরাস্ত করবার জন্য, এবং আমাদের যে উদ্দেশ্য ছিল 5ই আগস্টের গণ অভ্যুত্থানের, যে
right to vote and right to choose their leader by voting and to establish the democracy, এইটার থেকে এইটাকে প্রতিষ্ঠা করবার জন্য আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন। এখন আপনার এই যে রাইট টু ভোট যেটা বললাম, রাইট টু চুজ দ্য লিডার বাই ভোটিং, এইটা করার জন্য নির্বাচন কমিশন আমাদের অলরেডি গঠিত হয়ে গেছে। সেই নির্বাচন কমিশন কিভাবে শক্তিশালী হয়ে কাজ করতে পারে, কোন কোন জায়গার সংস্কার করলে নির্বাচন কমিশনের করলে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ যেতে পারে, এই সব বিষয়ে আমাদের ঐক্যমত হওয়া দরকার। এবং আরও যে বিষয়গুলো বলছে, বিভিন্ন সংস্কারের কথা যেগুলো বলছে, এইগুলোও কিন্তু বিএনপি অ্যাড্রেস করছে তার ৩১ দফার মধ্যে। আমাদের বক্তব্য জাতীয় ঐক্যমতে এমনভাবে হওয়া উচিত যে সংস্কার, নির্বাচন, বিচার, আরও যে অন্য অন্য আপনার বাইনারিগুলো তোলা হচ্ছে সেগুলো সব একসাথে চলতে পারে। নির্বাচনকে বন্ধ রেখে ওই সমস্ত কাজ করতে গেলে এটা একটা অবুদ্ধিমানের অরাজনৈতিক চিন্তা ভাবনা হবে। একটু যদি যোগ করি যে আসলে আপনি যা দেখছেন যে বিএনপি চাচ্ছে, যে বিএনপি আজকে মহাসচিব উনি নিজে বলেছেন যে জুলাই আগস্টের মধ্যেই ভোট বা নির্বাচন সম্পন্ন করা সম্ভব। অন্যদিকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামাত। আমরা যদি একেবারে ক্লোজলি দুটি সংগঠনকে ঐক্যের কথা বলি, তাহলে এই জায়গায় ঐক্যের ঘাটতি থাকলে কি কি সমস্যা হতে পারে দেশে? আপনি যেমনটা বললেন, দেখেন যৌক্তিক সময় আর জুলাই আগস্ট প্রায় সেম টোন। এটা হলো আপনার জানুয়ারি মাস। যৌক্তিক সময় বলতে বোঝাচ্ছে, আমরা জুলাই আগস্ট বলতে বোঝাচ্ছি যে গত 3টি টার্মে 2008 সালকে আপনি ধরে আনবেন না, ওটা কিন্তু 2 বছর ছিল এবং বাংলাদেশের এই সর্বনাশের মূলে কিন্তু 2008 নির্বাচন। সুতরাং আগের 3টি নির্বাচন 3 মাসে সম্ভব হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে সম্ভব হয়েছে। এবং নির্বাচন কমিশন নিজেও বলছে যে আই এম প্রিপেয়ার্ড টু হোল্ড দ্য ইলেকশন। নির্বাচন কমিশন নিজেও বলছে। তাহলে নির্বাচন করতে দেরি করছেন কেন? 1 নম্বর বিএনপি এই জন্য বলছে জুলাই আগস্টের মধ্যে। এবং ডক্টর ইউনূস সরকার চিফ অ্যাডভাইজার, তিনি নিউ ইয়েস্ট পত্রিকার নুরুল কবির ভাইয়ের সাথে যে সাক্ষাৎকার দিলেন, যুগান্তকারী রিমার্কেবল একটা ইন্টারভিউ। মানে চিফ অ্যাডভাইজার তো 4টা ইন্টারভিউ দিলেন, আগের 3টাকে বলা হয় আপনার যেটা রম্য রসের মানে ইন্টারভিউ নুরুল কবির ভাই যেটা করেছেন, সেখানে চিফ অ্যাডভাইজার বলছেন যে 2টো টাইম দিয়েছেন, একটা হলো জুন মাস 26 সাল, আরটা বলছে 25 সালের ডিসেম্বর, 2টো টাইম দিয়েছে, তাই না? আবার এটাও বলছে যে যদি রাজনীতিবিদরা, রাজনৈতিক সংগঠনগুলো আমার এই সংস্কার না মানে, সরকার নাকি কোনো সংস্কার প্রস্তাব দিচ্ছে না, তাহলে সংস্কার কমিশনগুলো কি করছে? এটা একটা প্রশ্ন। কিন্তু তাহলে তিনি সংস্কার প্রস্তাব মানবেন না, নির্বাচনের দিক যাবেন। তাহলে রাজনীতিবিদরা যদি আপনার 3 মাস পরে আপনার সাথে বৈঠক করে বলে যে আমরা এই সংস্কার মানি না, তাহলে এই পণ্ডশ্রম কেন, এই সময় ক্ষেপণ কেন? এবং এই সময় ক্ষেপণের মধ্যে কতগুলো আপনার প্রতিবিপ্লবী সিনড্রোম আমরা দেখতে পেলাম। যে 17 বছর যারা বঞ্চিত ছিল, তারা ওই 17 বছর সরকারের কিছু কিছু না চেয়ে এই একটি রুটিন সরকার, মানে ডেইলি ওয়ার্ক পালন করার মতো সরকারের কাছে ডেইলি বিপ্লব, বিদ্রোহ, বিক্ষোভ, দাবি দেওয়া সরকার পরিণত করছে। আবার সরকারের ভিতর থেকে অনেক রকম বাইনারি তৈরি করে, তর্ক বিতর্ক তৈরি করে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে এই যে প্রশ্নবিদ্ধ করছে ঐক্য নিয়ে। এই আপনিও নিজে যেটা বললেন, উপদেষ্টাদের ভিতর থেকেও এমন এমন কথা বলা হচ্ছে যে আমাদের অভ্যুত্থানের শক্তিকে ঐক্য অনেক আনছে। এবং আমাদের এই 17 বছরের আন্দোলনের যে উপসাগরটা আনলো, যে বীর ছাত্ররা, তাদেরকেও প্রশ্নবিদ্ধ করা শুরু করলো। তারা একটা প্রোক্লেমেশন অফ রেভুলেশন দিবে, বলছে কি এটা নাকি সরকার প্রথমে বলে থার্ড পার্টি ইনিশিয়েটিভ, ইটস এ প্রাইভেট ইনিশিয়েটিভ। দেখি পরের দিনই সেই একই উপদেষ্টা বলছে, সে অ্যাসিমিলেট করলো যে আমি এই প্রোক্লেমেশন অফ রেভুলেশনটা দিব। তাহলে আপনার অঙ্গ সংগঠন নাকি ওরা? আপনি ওদেরটা যে আপনি অ্যাসিমিলেট, আপনি কি ওদের অঙ্গ সংগঠন? কখনোই না। সুতরাং সরকারের পারফরমেন্সের সমস্যা, যে কাজ সরকারের দায়িত্বে নেওয়া উচিত না সেটাও সে নিচ্ছে। তাছাড়া ষড়যন্ত্র চারিদিক, আমি বললাম। সুতরাং শ্রমিক অসন্তুষ্ট সারা দেশে, এইটা কোনো আপনি অ্যাড্রেস করতেই পারছেন না, সমস্ত গার্মেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং যদি আজকে রাজনৈতিক সরকার থাকলো, তাহলে এই শ্রমিক অসন্তোষ, তার যে শ্রমিক সংগঠন আছে, জাতীয় সংগঠন, তার যে এলিট শ্রেণী আছে, সবাই মিলে আলোচনা করে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। দ্রব্যমূল্য দেখেন,
কোনো অ্যাড্রেস করতে পারো না, চালের দাম বেড়ে গেল এখন। আবার দেখলাম যে 15টা পণ্যের উপর ভ্যাট ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে, কারো কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। এই জন্য বলছি না আমি, এই সরকারের ব্যর্থতা কিন্তু আমরা চাই না। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের অভ্যুত্থানের ব্যর্থতা, আমাদের বিপ্লবের ব্যর্থতা। সুতরাং আমরা চাই আমাদের এই অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে, এই ফ্যাসিবাদকে চিরতরে বিজয় দেওয়ার জন্য বিএনপি যেটা বলেছে জুলাই আগস্ট, জামাত যেটা বলেছে যৌক্তিক সময়, সেম টিউন নির্বাচন। ধন্যবাদ আপনাকে। আমরা জনাব ইয়াসিন আরাফাত আপনার কাছে যেতে চাই যে আসলে বিএনপি এবং জামাতের মধ্যে দীর্ঘদিনের যে সুসম্পর্ক, সেই জায়গায় আমরা বর্তমান সময় যেটি দেখতে পাচ্ছি যে দুপক্ষ থেকে বলা হচ্ছে যে সম্পর্ক তাদের মধ্যে এখনও বিদ্যমান। এরপর আমরা দু একটি জায়গায় দেখছি যে কথার কিছুটা ভিন্নতা রয়েছে। তো সেই জায়গায় যদি আসলে সাধারণ মানুষকে আমরা ক্লিয়ার একটি মেসেজ দিতে চাই যে আসলে বিএনপি জামাতের ঐক্যের ঘাটতি কি রয়েছে, নাকি আসলে তাদের যে এই যে দুই দলের শীর্ষ নেতাদের যে বক্তব্যের কিছুটা হেরফের, সেটি আসলে কি বার্তা দেয়? আলহামদুলিল্লাহ, আমি সম্মানিত দর্শক শ্রোতা সহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং আমার সাথে যারা বিজ্ঞ আলোচক আজকে আছেন, দেখেন জামাত ইসলামী এবং বিএনপি সহ ছাত্র জনতা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। একই সুতায় একই জায়গায় থেকে রাজপথে থেকে আন্দোলন করে আমরা ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। ফেসিবাদী সরকারের পতনের পর থেকে যারা এই ফেসিবাদী সরকারের পতনটিকে সহ্য করতে পারেনি, বাইরের শক্তি, দেশীয় আভ্যন্তরীণ শক্তি বা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে থাকা ফেসিবাদের দোসর যারা, তাদের বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার মাঝে আমাদের কোনো কোনো ব্যক্তি পড়ে যাচ্ছেন। আজকে যে বক্তব্যগুলো মিডিয়ার সামনে আসছে, রাজনৈতিক দৃষ্টিকোণের জায়গা থেকে জামাত ইসলামী যে আদর্শ লালন করে, বিএনপি আরেকটা আদর্শ লালন করে। এক এক রাজনৈতিক দলের বক্তব্য এক এক ধরনের হতে পারে। কোথাও যদি কোনো সমস্যা হয়, চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, লুণ্ঠন হয়, সেখানে একটা আদর্শিক রাজনৈতিক দল জায়গা থেকে জামাত ইসলামের সমালোচনা করতেই পারে, প্রতিবাদ করতে পারে। কিন্তু সেটিকে আমলে নিয়ে যদি দেখা যায় ওই যে যারা ষড়যন্ত্র করছে তাদের টোপে পা দিয়ে যদি উস্কে দেয়া হয়, তাহলে দেখা যায় আমাদের যে ঐক্যের ভিত্তিতে একটি বিপ্লব আমরা সংগঠিত করলাম, সে বিপ্লবের জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়। এখন প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে আমরা যারা ভূমিকা পালন করছি, আমরা যারা রুট লেভেলে কাজ করি, রাজনৈতিক দলের রুট লেভেলের নেতৃবৃন্দ, তারা কিন্তু এই ধরনের বক্তব্য জাতির কাছে কখনো প্রত্যাশা করে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দদেরকে সতর্ক ভূমিকা পালন করার প্রয়োজন আছে। আবার তার পাশাপাশি দেশের স্বার্থে বিপ্লবটা কেন হলো, মোটা দাগে যে একটা সুষ্ঠু নির্বাচন করে ফেসিবাদের পতনের জন্য বিপ্লব হলো। কিন্তু ফেসিবাদ কেন কায়েম হলো? এই ফেসিবাদ কায়েম হলো তারা ভোটাধিকার ব্যবস্থা বাংলাদেশ থেকে ধূলিসাৎ করে দিয়েছে, কেড়ে নিয়েছিল, গণতন্ত্রকে হরণ করেছে, খুনের রাজনীতি চালু করেছে, গুমের রাজনীতি চালু করেছে, আয়নাগর সৃষ্টি করেছে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। কেন? কাদের দুর্বলতায়? সেই দুর্বলতাগুলো সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দ্রুত প্রয়োজন। জামাত ইসলামী তার জায়গা থেকে বলছে যৌক্তিক সংস্কার। এই জায়গা থেকে দেখা যায় কখনো কখনো যৌক্তিক সংস্কার মানে কি অনেকে ব্যাখ্যা জানতে চায়। জামাত ইসলামী স্পষ্ট ক্লিয়ার বলছেন, যেমন কোনো কোনো রাজনৈতিক দল যখন বলছে যে আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই, জামাত কিন্তু সে কথা শুরুতে বলে নাই। আবার 6 মাসের মধ্যে নির্বাচন চাই, সে কথাটিও বলেছে। কিন্তু 3 মাস কিন্তু 6 মাস কোনোটাই কিন্তু টিকেনি। কিন্তু জামাত যে কথাটা শুরুতে বলেছিল এখনও সে টিকে আছে, আমরা যৌক্তিক সংস্কার চাই। ইতিমধ্যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের সামনে একটা রোড ম্যাপ প্রয়োজন। কারণ এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তারা জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হলে জনগণের রোষণের মুখোমুখি হবে। একটু যোগ করি যে আসলে এখন আপনি দেখছেন যে জনাব আজিজুল বারী হেলাল যেমনটি বলছিলেন যে ভ্যাট চাপিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের কিন্তু এই যে ক্রয় ক্ষমতা সেটির বাইরে কিন্তু চলে যাচ্ছে একেবারে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, সেগুলোর সব কিছু মিলে যৌক্তিক সময়টা আপনারা যদি একটু নির্ধারিত করে দিতেন যে এই সময়ের মধ্যে নির্বাচন হতে, এই টার্মটা কিন্তু একটু অনেক বেশি। এই বেশির জায়গা থেকে মানে যারা ভাবছে যে জামাত ইসলামী যৌক্তিক সংস্কারের কথা বলে দেরি করছে কিনা, না, জামাত ইসলামী যৌক্তিক সংস্কারের কথা বলে দেরি করছে না। জামাত ইসলামী রাষ্ট্র সংস্কারের 41 দফা ইতিমধ্যে জাতির সামনে উত্থাপন করেছে। কিন্তু জামাত ইসলামী সরকারকে বলেছে 10 দফা জরুরি সংস্কার প্রয়োজন। 41 দফা কিন্তু সংস্কার কথা এখনই বলেনি।
তো এটা তো মানুষকে সামনে রাখতে হবে। আপনি ন্যূনতম যদি কোনো সংস্কারে না করেন, তাহলে যেই সিস্টেমে আগে ফেসিবাদ কায়েম হয়েছে, যেই সিস্টেমে দিনের ভোট রাতে হয়েছে, যে সিস্টেমে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে, এই সিস্টেম তো এখনো তো হবে। ধন্যবাদ আপনাকে। এজন্য সংস্কার প্রয়োজন। আমরা আপনার কাছে আবারও আসবো। এখানে আমি একটা পয়েন্ট আরেকটু ক্লিয়ার করি। জামাত ইসলামের জায়গা থেকে স্পষ্ট ক্লিয়ার একটা বার্তা দেওয়া হচ্ছে, যেমন সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজির ঘটনা যখন যেখানে ঘটছে, কথা আসছে, অভিযোগ আসছে, এইগুলো প্রত্যেকের জায়গা থেকে জামাত ইসলামের কোনো নেতার ব্যাপারে যদি কথা আসে, দ্রুত তাকে ক্লিয়ার করা উচিত, তার ব্যাপারে সাংগঠনিক পানিশমেন্টের ব্যবস্থা করা উচিত। বিএনপি বা অন্যান্য দলের যদি কার ব্যাপারে কথা আসে, দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এদেশের জনগণ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি দেখতে দেখতে বড় হয়েছে। ওই ইতিহাসে আর ফিরে যেতে চায় না। যারা বিপ্লবে মূল ভূমিকা পালন করেছে, তারা সেই অবস্থা যেতে চায় না। ধন্যবাদ আপনাকে। আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি প্রতিবাদ করে, আমি সবাইকে বলবো এই প্রতিবাদকে সাধুবাদ জানানো উচিত। আমাদের মধ্যে একজন বিশ্লেষক রয়েছেন, রাজনৈতিক ডক্টর মাহবুব হাসান। আপনাকে আমরা আসলে দুজনের বক্তব্যই শুনলাম। যৌক্তিক সংস্কার কেউ বলছেন, আবার কেউ বলছেন যে জুলাই আগস্টের মধ্যে আসলে নির্বাচন সম্ভব। তবে এই কথাগুলোর মধ্যে আসলে তাদের যে একটি ঐক্য, সেটি আমরা লক্ষ্য করেছি যে আসলে ঐক্য রয়েছে, কিন্তু সাধারণ মানুষ আরও ক্লিয়ার হতে চায়। আপনার বিশ্লেষণ আসলে কি বলে এই দুই দলের মধ্যে ঐক্য এবং অনৈক্যের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, সেই বিষয়টি আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে দুটো পার্টি, একটা হলো বিএনপি, একটা হলো জামাত, দুটো পার্টির আদর্শ, দৃষ্টিভঙ্গি এবং কথাবার্তার ধরন ধারণ, ল্যাঙ্গুয়েজ আলাদা হবেই, সোজা হিসাব। এটার মধ্যে কোনো, আপনার সঙ্গে আমার যেমন মতের ঐক্য আছে, আবার অনৈক্যও আছে, এটা ব্যক্তি টু ব্যক্তি ভেরি করে। তো জামাতের সঙ্গে বিএনপির এক ঐক্য একবারে গলায় গলায় হবে, নট নেসেসারি। এটা হওয়া উচিত না, হবেও না। কারণ পলিটিক্যাল পার্টির নিজস্ব আদর্শ থাকে, দৃষ্টিভঙ্গি আছে, তার লক্ষ্যে পৌঁছানোর মানে কোনো রোড ম্যাপ, যেটা পলিটিক্যাল রোড ম্যাপ যেটা, সেটা তারা তৈরি করেছে এবং সেইভাবেই তারা যাবে। তবে সেটা সংস্কৃত হতে হতে, সংস্কার করে করে তারা এগোয়। কখনো ঐক্যটা গাঢ়বদ্ধ করে, কখনো এটা ঐক্যটা একটু ঢিলা হয়ে যায়। কারণ তারা জানে যে কখন ঢিল দিতে হবে, কখন টাইট দিতে হবে, কঠোর হতে হবে। এখন যে পজিশন আমাদের রাজনৈতিক অঙ্গনের, যে পজিশন, ক্ষমতায় হলে একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান বলা হচ্ছে না, সরকার, যে সরকারের অ্যাকাউন্টেবিলিটি যেটাকে বলে, জবাবদিহিতামূলক বিষয়, সেটি কিন্তু জনগণের প্রতি তাদের একটা আছে, কিন্তু সেটা প্রচ্ছন্ন নয়। রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের অ্যাকাউন্টেবিলিটি উপস্থাপন করে, তাদের মানে গ্রহণযোগ্যতা ব্যাপারে সচেতন এবং ওয়াদা দেয়, এবং যদিও ওয়াদার বহুত বরখেলাপ হয়েছে অতীতে বহুবারই, সেগুলো বাদ দিয়ে আমরা বলি এখন নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের দেখতে হবে আমরা কি চাই। আমরা চাই জন আকাঙ্ক্ষার প্রতিফলন। জন আকাঙ্ক্ষার প্রতিফলন যদি হয়, জামাত একভাবে দেখবে, বিএনপি একভাবে দেখবে। আমরা দুজন রাজনীতিকের বক্তব্য আমরা শুনলাম, যা মূলত দুজনের দুই রকম দৃষ্টিভঙ্গি এটা স্পষ্ট হয়। এখন প্রত্যেকটা মানুষ যে আইজুল বাড়ি হেলালের কথাটা বিশ্বাস করবেন তা নয়, আবার ওনার কথাটা বিশ্বাস করবেন তা নয়। তাদের নিজস্ব একটি থিঙ্কিং আছে, প্রত্যেকটা মানুষের আছে। ইভেন যে কৃষক উৎপাদন করে তারও আছে যে আমি এইটা চাই। তবে তাদের প্রত্যেকের আশা এবং আকাঙ্ক্ষার প্রথম সোপান হলো গণতন্ত্র। কেন? কারণ গণতন্ত্রে এটা প্রমাণ করা যায় যে আমি আমার অধিকার আমি প্রতিষ্ঠা করেছি বা করতে পারবো, এর সমস্ত কিছু সেখানে আছে। তো তার মানে গণতন্ত্রের প্রথম ধাপটার নাম হলো নির্বাচন, যে কথাটা বিএনপি আগে থেকেই বলেছে। এবং আমরা জানি যে আসলে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু বাকশালের পরে কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করে গেছেন। সেই জায়গায় আমি যদি বাংলাদেশ জামাত ইসলামের কথা বলি, ওনারাও কিন্তু এখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মাঠে নেমেছেন। সব মিলে আসলে ঐক্যের জায়গা রয়েছে কি এই দুই দলের মধ্যে? অবশ্যই ঐক্যের মানে জায়গা আছে, সব কিছু আছে। জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এদেশে, নিঃসন্দেহে এটা ইতিহাস, এটা দেখেছে মানুষ, এটা বরণ করেছে, বহন করেছে এবং তাকে আরও উচ্চে নিয়ে গেছে। আর বেগম খালেদা জিয়া করেছে কি? তার ভূমিকা
তা আরও এক স্টেপ উপরে তিনি যত রকম কালাকানুন ছিল সবগুলোকে উৎপাটন করেছেন। গণতান্ত্রিক নির্বাচনকে বহুদলীয় বহুভাবে একেবারে আপনার কী বলে এটাকে যে নিরঙ্কুশভাবে যাতে প্রত্যেকে ভোট দিতে পারে সেই বিষয়টি করেছেন, নিশ্চিত করার চেষ্টা করেছেন। কিন্তু আমরা দেখেছি গত 15 বছরে কিন্তু সেটি হয়নি। কিন্তু না 15 বছর হয়নি, কারণ হলো যে তারা জানে যে খালেদা জিয়া যে কাজটা করেছেন সেটা প্রথমত সেটার পদক্ষেপ হলো আমরা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর দিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, 3টা পরপর 3টা নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং সেই সুষ্ঠু নির্বাচনের পথ যখন বিবেচনা করেছে আওয়ামী লীগ তখন দেখেছে আমরা যদি এটাকে বহন করি তাহলে আমরা কোনোদিনই ক্ষমতায় যেতে পারবো না, স্বৈরাচার হতে পারবো না। ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যেতে চাই, আমরা বিরতির পর আবারও আলোচনা আসবো। তার আগে জনাব আজিজুল বারী হেলাল, আমরা একটু আপনাকে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আসলে আপনি জানেন যে আজকে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে ডিবি প্রধান রেজাউল করিম তিনি কিন্তু বলেছেন যে ঢাকায় শীর্ষ সন্ত্রাসীদের কারণে এক ধরনের অস্থিরতা এবং সেই শীর্ষ সন্ত্রাসীদের ধরার ব্যাপারেও তারা বদ্ধপরিকর। কিন্তু শুরু থেকেই 5 আগস্টের পর থেকে যখন কিছু শীর্ষ সন্ত্রাসী বা চিহ্নিত সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয় তখন গণমাধ্যমে খবর বেরিয়ে আসলেও কিন্তু কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি তাদেরকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনা ছিল না, যদিও এখন বিষয়গুলো আলোচনা আসছে। এই বিষয়ে আমরা জানতে চাইবো, তবে তার আগে একটি বিরতি দিতে চাই। প্রিয় দর্শক, টেবিল টকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত টেবিল টকে, সঙ্গে আছে বাতেন বিপ্লব এবং আজকের আলোচনার বিষয় ঐক্য অনৈক্যে বিএনপি জামাত এবং সমসাময়িক প্রসঙ্গ। আমরা জনাব হেলাল আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে বর্তমান সময়ে যে আমরা দেখছি যে একের পর এক কিন্তু অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছে এই রাজধানীতেই, এবং সেখানে শীর্ষ সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার বিষয়টি বারবার আলোচনায় আসছে যে আসলে চিহ্নিত যারা শীর্ষ সন্ত্রাসী এবং তাদেরকে আরেকটি আমার প্রশ্ন থাকবে যে তাদেরকে কেন শীর্ষ সন্ত্রাসী বলা হয়। আমি কারো নাম জানতে চাই না, তার কারণ শীর্ষ সন্ত্রাসী আসলে যাদেরকে বলা হচ্ছে 2-1 জনের নাম বলে কাউকে বিভ্রান্ত না করে আমরা আসলেই জানতে চাই যে এদের ব্যাপারে কি মন্তব্য আপনাদের। কেন শীর্ষ সন্ত্রাসী বলা হয়? সন্ত্রাস যারা করে তাদের গ্রেডিং করলে হয়তো বা তারা শীর্ষ অবস্থানে আছে। গত 15 বছরে কিন্তু তেমনটি আমরা দেখিনি যে আসলে এখন তারা যে বিএনপি সন্ত্রাসী নির্মূলে উদ্যোগ নিয়েছিল। আমরা অপারেশন ক্লিন হার্ট দেখেছি, অনেক ধরনের উদ্যোগ দেখেছি। বিএনপির র্যাব প্রতিষ্ঠিত করেছিল যে আসলে দেশে যাতে সন্ত্রাস দুর্নীতি জিরো পর্যায়ে নিয়ে আসা যায়। কিন্তু এই 15 বছরে কি ধরনের আপনি উদ্যোগ দেখেছেন? আমি বলছি যে প্রথম প্রশ্নের উত্তর আপনারা দিলাম যে কার গ্রেডিং কত সেই অনুযায়ী তো সরকার শীর্ষ সন্ত্রাসী বলছে। এখন এই এরা যে জেল থেকে বের হয়ে আসলো এটা তো নিশ্চয়ই আইনকে ফেস করে বের হয়ে আসছে, তাই না? আইনের মধ্য দিয়ে বেরিয়েছে। এই জায়গার দোষটা কি শীর্ষ সন্ত্রাসী না আইন তাদেরকে ছেড়ে দিয়েছে, তাই না? আর দোষ বলবেন কেন? আইন যদি ছেড়ে দিতে পারে ছেড়ে দিচ্ছে। এখন ছেড়ে দেওয়ার পরে তারা যে সমাজে যদি ইনডিসিপ্লিন তৈরি করে তাহলে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী তার ব্যবস্থা নেবে। এটাই তো স্বাভাবিক হওয়ার কথা, এটাই স্বাভাবিক হওয়ার কথা। এখন বলা হচ্ছে যেমন চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, বিভিন্ন প্রকার নৈরাজ্যের কথা আমাদের জামাত ইসলামের উনিও বললেন এবং টেলিভিশন পত্রপত্রিকাও বিভিন্নভাবে বলা হচ্ছে। এই যে বলা হচ্ছে এইটাকে কিন্তু বিএনপি ডিনাই করে না। বিএনপি এই জন্য এটা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেই। যখন দেখে যে সাংগঠনিক ব্যবস্থা বা দলীয় ব্যবস্থাতেও কাজ হচ্ছে না তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও বিএনপি আহ্বান করেছে যে সামাজিক সন্ত্রাস যদি কেউ করে, যদি আপনার কাছে নির্দিষ্ট প্রমাণ থাকে তবে তাকে শাস্তির আওতায় আনা হবে। এখন আমার বক্তব্য এটা মানে শুনতে একটু খারাপই লাগবে যে বাংলাদেশে কিন্তু আরও রাজনৈতিক দল আছে, ইনক্লুডিং আমাদের জামাত ইসলাম সহ, আমাদের বৈষম্য আমাদের বামপন্থী ছাত্র দল সহ, আমাদের যারা সহযোগী আরও আমাদের যারা যুগপৎ আন্দোলন, আমরা সবাই যত রাজনৈতিক দল আছে তারা কি আজ পর্যন্ত একটা জিনিসকে অ্যাকসেপ্ট করলো নাকি একচেটিয়া বিএনপির বিরুদ্ধে বলা শুরু হলো, বিএনপি সেটাকে অ্যাকসেপ্ট করলো, ডিনাই করলো না, অ্যাকসেপ্ট করলো। অ্যাকচুয়াল জিনিসটা কি সেটাকে তারা বের করার চেষ্টা করে। আমরা 1000-এর প্রতি তার চেয়েও বেশি নেতাগুলো বহিষ্কার করে দিয়েছি এবং অনেক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, প্রশাসনকেও আহ্বান জানিয়েছি। কিন্তু আমার বক্তব্য, আমি কাউকে ছোট করার জন্য বলছি না,
একজন রাজনীতিবিদ হিসেবে অন্য কোনো রাজনৈতিক সংগঠন এক্সেপ্ট বিএনপি কেউ এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করলো না, সবাই ডিনায়াল টেন্ডেন্সির মধ্যে গেল এবং কোনো ব্যবস্থাও নিল না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের জন্য বাংলাদেশকে যে বলে রাষ্ট্র মেরামত করতে হবে, তারপরে রাজনৈতিক দিক নির্দেশনা দিতে হবে। আমাদের চেয়ারম্যান একটা কথা বলেছেন যে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যাওয়া মানে ক্ষমতায় যাওয়া না, নির্বাচনে জয়লাভ করা মানে রাজনীতির একটা গুণগত পরিবর্তন, ক্ষমতায় যে একটা গুণগত পরিবর্তন আনার কথা বলছে। এখন আপনি বলতে পারেন যে কী গুণগত পরিবর্তন আনবেন। আমরা আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফা এখানে বারবার রিপিট করলে আমরা দেখছেন যে এখানে আমরা বাংলাদেশের রাষ্ট্রকে কিভাবে দেখতে চাই তার একটা রূপরেখা দিয়েছি। আবার পলিটিক্যাল পার্টির মধ্যে পলিটিক্যাল পার্টিসগুলো এই যে রাস্তাঘাট বন্ধ করে সভা সমাবেশ, মানুষের চলার পথ বন্ধ করা এবং পোস্টার ব্যানার, আপনার বিভিন্ন রকম রঙিন পোস্টার ব্যানারে পুরো রাস্তাঘাটগুলো এত অসৌন্দর্য করে রাখে, মনে হচ্ছে যেন বড় বড় হাইওয়ের দুই পাশে সিনেমা হলের মতো মনে হয়। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন এবং মিন করে বলেছেন যে আমাদের কোনো রাজনৈতিক প্রোগ্রাম হওয়ার 6 ঘন্টার মধ্যে সমস্ত ব্যানার ট্যানার খুলে রাখতে হবে, পরিষ্কার এবং জায়গা পরিষ্কার করতে হবে। এবং আপনি দেখবেন যে আমরা সেই স্ট্রিট প্রোগ্রাম মানে আমরা তো সংগ্রাম করছি 17 বছর করেছি, এর সাথে 9 বছরও করেছি। সংগ্রামের ইতিহাস কিন্তু বিএনপির বহু রয়েছে এবং ইভেন আওয়ামী লীগের চেয়েও বেশি। এখন যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাই কি বিএনপির জন্য কাল হচ্ছে কিনা? আসলে অন্য কোন দল তো এই জনপ্রিয়তার জায়গায় নেই বর্তমান বাংলাদেশে। না, এখানে আমাদের কাল বিকালে কথা আমি আমাদের যে গুণগত পরিবর্তন দেখেন, আমাদের ছাত্র সংগঠনগুলো, আমাদের যুব সংগঠনগুলো এখন তারা কিন্তু আপনার জনসম্পৃক্ত কাজ, যেমন আমরা ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিতর্ক আয়োজন করা, কবিতা, চিত্রাঙ্কন করা, জনগণের সাথে কানেক্টিভিটি বাড়ানোর জন্য ছাত্রদল, যুবদল জনসম্পৃক্ত কাজ করছে। আপনি দেখবেন এখন আর ওই আমরা শুধু একটা স্ট্রিট প্রোগ্রাম করেছি এই 8ই আগস্টের পরে, মানে যুবদল ছাত্রদলদের, সেটা দেশের পক্ষে। যেমন আমি এটা বলে নিই যে ভারত যখন আমাদের বিরুদ্ধে ব্যাপক প্রচার শুরু করলো তখন, এবং ভারত অনেক কথা বলল যে আমাদের ছেলেদেরকে, আমাদের জনগণকে মেরে ধুলিয়ে রাখবে, কত কথা বলল, তখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, ইভেন উপদেষ্টা পরিষদ একটা কূটনীতিক বার্তা দিয়েছে, কঠিন একটা কূটনীতিক বার্তা দিয়েছে ছাড়া। তারা যেমন গতকালকে প্রণয় ভার্মাকে তারা ডেকে নিয়েছে, আবার ভারত দেখলাম উল্টা বাংলাদেশে ওটাকে ডেকে আনছে। এই আমি উপদেষ্টা, কিন্তু আমি বলছি সেই সময় থেকে কোনো রাজনৈতিক দল এবং আমাদের আন্দোলনের সাথী সংগ্রাম, আমাদের নাগরিক কমিটি যেটা নতুন যে দলটা হতে যাচ্ছে, কেউ কিন্তু কোনো ওই ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে একটি মুখ খুলল না। একমাত্র দল বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্র দল এবং যুব দল, তারা ভারতীয় দূতাবাস ঘেরাও থেকে শুরু করে আমরা সীমান্ত পর্যন্ত লং মার্চও করেছি, অর্থাৎ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের কোশ্চেনে এই কাজগুলো করেছি। আর অন্যান্য এখন আমাদের পলিটিক্যাল স্টাইলটা আমাদের চেয়ারম্যান সাহেব চেঞ্জ করে দিয়েছেন, যে জনসম্পৃক্ত কাজ করে জনগণের, যেখানে যেমন আমরা গাছ লাগানো প্রোগ্রাম শুরু করছি বর্ষাকাল, যখন বর্ষা হবে শীতার্তদের কম্বল তো আমরা প্রত্যেক বছরই দিই। এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ব্যাডমিন্টন প্রতিযোগিতা দিয়েছি, আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুদিন কোনো আন্তঃহল খেলা হয়নি। আমরা বিভিন্ন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমরা দেখেছি আপনাদের সময় যখন আপনি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন তখনও সহ অবস্থান ছিল এবং সবার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল, এখন কিন্তু সেটি নেই। আমরা একটু যেতে চাই জনাব আরাফাত আপনার কাছে, যে আপনি শুনছিলেন জনাব আজিজুল বারী হেলাল, উনি বলছিলেন যে আসলে এই যে প্রোপাগান্ডার বিরুদ্ধে তাদের অবস্থান এবং জনসম্পৃক্ততা বাড়ানো এবং জিরো টলারেন্স, অর্থাৎ দলীয় নেতাকর্মীদেরকেও কিন্তু তারা বহিষ্কার করছেন, তাদের বিরুদ্ধে যে পানিশমেন্ট নেওয়া দরকার সেটি কিন্তু নিচ্ছেন। যেহেতু দল কোনো আইনশৃঙ্খলা বাহিনী নয় যে তাদেরকে জেল জরিমানা করা, তাদের দলীয় যে শৃঙ্খলা ভঙ্গের যে নীতিমালা হচ্ছে সেটি তারা করছেন। তো সেই জায়গায় এরপরও কিন্তু প্রশ্ন উঠছে যে আসলে একটি কথা নিয়ে জনাব মিজানুর রহমান আজহারী ওনার একটি কথা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি জনগণের মধ্যে তৈরি হয়েছে, সেই জায়গাগুলো আসলে আপনারা কীভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ।
আমাদের আজিজুল ভাই, হেলাল ভাই যে কথাটি বলেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাতে চাই এবং বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই। হেলাল ভাই বললেন এ পর্যন্ত তাদের 1000 নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছেন বিভিন্ন ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজির ঘটনায়। অবশ্যই এটা সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু তার পাশাপাশি আরও দৃশ্যমান যে খবরগুলো জাতির সামনে মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে আসছে, তাদের বক্তব্যের মাধ্যমে, বিবৃতির মাধ্যমে বা সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে যদি জাতির সামনে খোলাসা করা যায়, যেমন জামাতের আমির স্পষ্ট ভাষায় বলছেন একটা কথা, যে দখলবাজি চাঁদাবাজির জায়গায় যদি জামাতের কেউ আপনার দিকে হাত বাড়ায়, জামাতের ওই নেতার হাত সবার আগে আপনি থামিয়ে দিবেন। জামাত ইসলামী জনাব তারেক রহমানও তো একই কথা বলছে, এবার জিরো টলারেন্স। উনি তো দুর্নীতি জামাত ইসলামী যে কথাটা বলে বাস্তবে সেটা বাস্তবায়ন করে। আজকে পর্যন্ত জামাত ইসলামের কোন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি কোনো একটা সিঙ্গেল অভিযোগ পর্যন্ত নাই, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এই জায়গা থেকে আমি বলছি যে সাধুবাদ জানাতে চাই, আরও যদি ওনারা ওনাদের সাংগঠনিক শৃঙ্খলাকে যদি আরও মজবুত করতে পারেন। জাতি যেটা চায় আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলোর মধ্যে তো জাতি নিমজ্জিত ছিল, এখনও যদি আবার এই ফেসিবাদ উত্তরণের পরও যদি আবারও দেখে মানুষ কষ্ট পায়, দুঃখ পায়, সে জায়গা থেকে আমার বিশ্বাস ওনাদের এই পদক্ষেপ আরও শক্তিশালী হবে। আরেকটা কথা বলছে, আসলে এখন এই দেশ নিয়ে ষড়যন্ত্র কয়েক ধরনের। যারা পতিত স্বৈরাচার তারা ষড়যন্ত্র করছে, বিভিন্ন জায়গায় হামলা করে, গুপ্ত হামলা করে বা বিভিন্নভাবে সংগঠিত করে তারা চেষ্টা করছে। তার পাশাপাশি যারা সবচেয়ে বেশি নাখোশ, ভারতও সে জায়গায় চেষ্টা করছে। আজকে ভারতের আধিপত্যবাদী যে আচরণ, চট্টগ্রাম নিয়ে কথা বলা, আমাদের দেশ নিয়ে কথা বলা, 48 ঘন্টা দখল করে নেবে। আমাদের হেলালরা বলছেন যে বিএনপি ছাড়া কেউ কথা বলেনি, জামাত ইসলামে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে, ইসলামী ছাত্র শিবির বিবৃতি দিয়েছে, আমরা শাসনতন্ত্র আলোচনা সভায় অনেক দল করেছে আর কি। সেজন্য জাস্ট একটু স্মরণ করার জন্য বলছি। আর বিবৃতি কিন্তু এক নয়, আমাদের শুধু বিবৃতি এবং আমরা দেখেছি লং মার্চ করে সীমান্ত পর্যন্ত যাওয়ার নজির রয়েছে বিএনপি। না অবশ্যই আমরা মাঠের কর্মসূচি পালন করেছি। আর মিডিয়া কভারেজ কি কত আরেকটা কথা ভুল মেসেজ দেবে মানুষকে। আপনারা কি একটা উদাহরণ তৈরি করেছেন? যেহেতু সোশ্যাল মিডিয়া, পত্রিকা, টেলিভিশনে কিন্তু অনেক নিউজ আসছে, সবার বিরুদ্ধে আসছে, কিন্তু আপনারা যদি বলেন যে আমাদের কেউ করেনি, তাহলে তো আল্লাহর এই দুনিয়ায় আপনারা সবাই ফেরেশতা হয়ে গেলেন। না না হেলাল ভাই, আমরা ফেরেশতা দাবি করি না, আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি আজকে এই মিডিয়ার সামনে বলছি, এটা হয় না। যদি জামাত ইসলামীর ব্যাপারে, জামাত ইসলামীর কোন নেতা কর্মীর ব্যাপারে আজকে পর্যন্ত যদি কোনো ধরনের এই ধরনের চাঁদাবাজি, দখলবাজির ঘটনা পত্রিকা না আমাদের কাছে আসে নাই এই মুহূর্তে, আমাদের কাছে আমরা আপনাদের কাছে ডকুমেন্টস পাঠাবো। আচ্ছা আমি একটু অহরহ আসছে না, এবং আলবাইকেও বলবো যে আমরা বাসায় সেটা অহরহ আমরা আপনাকে দেব, যদি আমাদের কাছে জাতির কাছে তো তথ্য থাকতে হবে, মেসেজ থাকতে হবে, নিউজ থাকতে হবে। আমি কি জাতি না? না ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে বলতে পারেন। আমি একটু পিছনে একটু বলি, একটু যোগ করি। সেটা হচ্ছে আজকে ঢাকা শহরে যে একটা তথ্যের কথা বলছেন, সন্ত্রাসীদের অস্ত্রের কথা, তারা সন্ত্রাসীরা বের হয়ে যাচ্ছে। আমি একটু আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। জামাত ইসলামের ছাত্র শিবির যখন নিষিদ্ধ ছিল না, তাদের বাসায় অঘোষিত নিষিদ্ধ, তখন ঘর থেকে, মিটিং থেকে, অফিস থেকে পাইকারি হারে গ্রেপ্তার করা হতো। আজকে ছাত্রলীগ নিষিদ্ধ, কিন্তু গ্রেপ্তারের কোনো খবর আমরা পাই না কেন? এই যে প্রকাশ্যে দিবালোকে যারা অস্ত্র দিয়ে রাজপথে গুলি করেছে, তাদের চেহারাগুলো দৃশ্যমান, পরিষ্কার, কিন্তু তারা আজকে গ্রেপ্তার হচ্ছে না কেন? এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জাতির কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হবে। সন্ত্রাসী যারা, অস্ত্রবাদ যারা, কে কোথাও অস্ত্রবাজি করেছে, আমাদের বন্ধুর উপরে, ছাত্রীদের উপরে কিভাবে ন্যাক্কারজনক হামলা করেছে, আজকে দেখা যাচ্ছে তারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। এই জন্য আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, এই জায়গায় আপনারা বলিষ্ঠ ভূমিকা পালন করবেন, জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন গ্রেপ্তারের মাধ্যমে। আমি ডক্টর মাহবুব হাসানকে বলতে চাই, আসলে এই যে কথা শুনছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনী এমনিতেই ট্রমাটাইজ, তাদের মধ্যে ফ্যাসিবাদের দোসরদের একটা বিরাট অংশ রয়েছে, অনেকেই পালিয়েছে এবং এটি আসলে আরেকটু মনোবল বাড়ানোর জন্য চেষ্টা করছে বাংলাদেশের জনগণ সহ পলিটিক্যাল যারা রয়েছেন, প্রত্যেকেই চাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীটি মোটামুটি একটু ফর্মে না আসলে নির্বাচন সম্ভব নয়, তেমনি তাদের মনোবল বাড়ানোর একটি চেষ্টা চলছে। ঠিক এই সময় এসে আসলে নিষিদ্ধ ছাত্রলীগ ধরা কিংবা যেমন জনাব আরাফাত বলছিলেন যে সেই জায়গায় আসলে পুলিশের মনোবল আছে কিনা। আবারও ধন্যবাদ। এই জন্য যে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে পুলিশ ট্রমাটাইজ, এই কথাটা আমি মানতে রাজি নই। কারণ তারা প্রশিক্ষিত বাহিনী, তারা অর্ডার ক্যারি করেছে, গুলি করেছে, করেছে, তারা চিহ্নিত কিছু লোক, টোটাল পুলিশ বাহিনী নয়। হয়তো সব 100 জন, 200 জন, 500 জন লোক হতে পারে, কিন্তু পুলিশ বাহিনীর লোক কত? প্রায় 1 লাখ 1.5 লাখ পুলিশ বাহিনী।
তাহলে তারা কেন ওই কয়জন দুর্বৃত্ত শ্রেণীর খুনি পুলিশের সমস্ত দায়ভার গ্রহণ করবে? এক, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলি যে কেন তিনি জোর গলায় এই বিষয়টা কায়েম করতে পারেন না যে যারা স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রীর দায়িত্বই যখন পালন করেন, তো যে কেউ মন্ত্রী বলে কেউ এই বলে, এটাই তো উপদেষ্টা। তো উনি কেন তাদেরকে আটক করছেন না, আটক করার জন্য ব্যবস্থা নিচ্ছেন না? তাহলে কি এটাই ধরে নেব যে পুলিশ তার যে খুনে মার্কা, যে সন্ত্রাসী মার্কা যে লোকজন, তাদেরকে তিনি বাহিনীতে রাখতে চান এবং ওই রকম একটি খুন এবং রাহাজানি অথবা হত্যাযজ্ঞের রাখতে চান? এটা করা উচিত না। তাকে বুঝতে হবে যে ওরা অপরাধী, ওরা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে, মানুষের সাধারণ মানুষের চাওয়াকে গুলি করে হত্যা করে নির্মমভাবে হত্যা করে এটা জয় কামনা করেছিল হাসিনার। এটা হতে পারে না। একজন দানবী, বলা হচ্ছে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। ম্যাজিক তখন কি করেছিল? ম্যাজিক যখন গুলি করেন তখন কি করে ম্যাজিক ছিল? হাসিনা ছিল বলে ম্যাজিক ছিল? নাকি আপনাদেরকে ম্যাজিক দেখাতে হবে যে আপনারা আইন শৃঙ্খলার লোক এবং আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আপনারা সেবক? এটা বুঝতে হবে যে আমরা শাসক নই, আমরা হাসিনা নই, আমরা সেবক। জনগণের টাকায় চলি, জনগণের বেতন খাই, বেতনের সেবা দেওয়ার জন্যে আমরা নিয়োজিত এখানে। সেই মানসিকতা পরিবর্তন হয়েছে কিনা? না, পরিবর্তন হয়নি। এই কারণেই এই কথাগুলো বলা হচ্ছে। এক। দুই নম্বর হলো যে এই সন্ত্রাসীর কথা যে বললেন যে আইনের ভিতর দিয়ে শীর্ষ সন্ত্রাসীরা বেরিয়ে এসছে। কী করে বেরোলো? আইন কি তাহলে ওই রকম যে ওই ছিদ্রওয়ালা আইন যেখানে সন্ত্রাসীরা বেরিয়ে আসতে পারে? চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, যারা সমাজকে কলঙ্কিত করে না, মানুষকে হত্যা করে সমাজকে একটি ক্রেপল অবস্থায় নিয়ে যায়। আমরা এদেরকে দেখতে চাই না। এদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তবে আইন কি বলে, আইনের কোথায় ফাঁক ফোকর আছে সেগুলোকে আপনারা আগে বোঝেন। আর দ্বিতীয়ত, আইন ব্যবহারকারী হলো পুলিশ, আইন ব্যবহারকারী হলো বিচারক। বিচারক কিন্তু আদালত বলি আমরা, কিন্তু বিচারক তো ব্যক্তি, এটা বুঝতে হবে। ব্যক্তিকে বুঝতে হবে যে তিনি এই জাতির একজন সেবক। তিনি কিন্তু বিচারক মানেই যে তিনি অধিকারী, সমস্ত কিছুর অধিকারী। আপনি একজন চিহ্নিত সন্ত্রাসীকে ছেড়ে দেবেন, এটা কিন্তু কেউ মেনে নিতে রাজি নয়। ধন্যবাদ আপনাকে। আমি শেষ করি, এটা শেষ করি তাহলে 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি শেষ করতেন। তো আমাদের সংকটটা ওখানে, যে ষড়যন্ত্রের কথাগুলো বলেন, যে লেজুর কথার আপনার কি বলে সন্ত্রাসীদের লালনকারী 15 বছরের দানব সরকার, তাদের উৎখাত না করা পর্যন্ত কিন্তু এই অবস্থার পরিবর্তন হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা প্রিয় দর্শক শুনছিলেন যে এখনও কিন্তু 15 বছরের যে ঘানি টানার বিষয়টি রয়েছে সেটি অন্তর্বর্তীকালীন সরকারের আরও কঠোর হওয়ার প্রয়োজন রয়েছে। আমরা আবারও একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। টেবিল টকে আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত জানাচ্ছি আবারও। আপনারা দেখছেন টেবিল টক। কথা বলছি ঐক্য অনৈক্যে বিএনপি জামাত। আমরা ছিলাম একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। আমরা হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক ওনার একটি কথা ধরে এই আলোচনা শেষ করতে চাই। নারায়ণগঞ্জে আজকে হাসনাত আবদুল্লাহ বলেছে যে একেবারে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে। এই প্রশ্নে আসলে এই তাদের হাসনাত আবদুল্লাহদের যে দাবি, সেই দাবির পক্ষে আসলে বিএনপির অবস্থান। আমি তো কেবল শুনলাম এটা, তবে কথা যেটা বলেছে সে মন্দ বলেনি। যে বিচার ধরা, তবে এটা পুলিশের দায়িত্ব, এটা আব্দুল হাসনাত তার দায়িত্ব। কিন্তু একজন পলিটিক্যাল দাবি তুলতে পারে এবং এই দাবি সাধুবাদ যোগ্য। এখন বক্তব্য হলো যে এই কথাগুলো বলতে হচ্ছে কেন? আপনারা বললেন যে পুলিশ ট্রমাটাইজ, অনেক টেলিভিশনে বলে ট্রমাটাইজ। মাহবুব ভাই এটার প্রতিবাদ জানালেন, আমিও দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানাই। এই কথা বলে বলে কি আপনি আমাদের পুলিশ বাহিনীর ব্যাকবোনকে তো আরও নষ্ট করছেন। ট্রমাটাইজ হবে কেন? ট্রমাটাইজ হওয়ার মতো কি হলো? ট্রমাটাইজ পুলিশ
একটা প্রশিক্ষিত ফোর্স, তারা আপনার এই ধরনের সিচুয়েশন অনেক ঘটনা মোকাবেলা করেছে না। ৭১ স্বাধীনতা হয়েছে, ৯০-এর গণঅভ্যুত্থান হয়েছে, আরও অনেক বাংলাদেশে অনেক আপনার আন্দোলন হয়েছে। সর্বশেষ ২৪শে আন্দোলন হলো, ২৮শে অক্টোবর আমাদের যে ব্যাপক গ্যাদারিং, আমাদের যে বৃহতি, সেটাকে আপনার যখন ম্যাসাকার করে দিল, এইসব তো তারা অভ্যস্ত। এটা বলে তাকে আপনি পয়েন্ট যোগ করতেছেন, মানে অযথা একটা সিম্প্যাথি দিতে চাচ্ছেন। পুলিশ বাহিনী যদি আপনার তা তো দেশপ্রেমের শপথ নিয়ে আপনার আসছে, তারা কি ট্রমাটাইজ হবে কেন? তারা তো জুবিলিয়েন্ট হওয়ার কথা, হাস্যোচ্ছল হওয়ার কথা, যে একটা ফ্যাসিবাদ, যে একটা মাফিয়া তাদেরকে দিয়ে জোর করে জিম্মি করিয়ে বেআইনি কাজ করতো, তাকে জনতা তাড়িয়ে দিয়েছে। সুতরাং তাদেরকে তো জুবিলিয়েন্ট হওয়া উচিত, উৎফুল্ল থাকার কথা, বিজয় উৎসব পাওয়ার কথা। এবং বীর দর্পে যে ৫ই আগস্টের যে স্পিরিট, আমাদের গণ অভ্যুত্থানের সেই স্পিরিট, এই স্পিরিটকে ধারণ করে তাকে সরকারকে সহযোগিতা করে কাজ করা, তাই তো হওয়া উচিত। অন্য কিছু করলেই বুঝতে হবে যে এ স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসর। একই কথা আমলাতন্ত্রের জন্য। আপনি দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানে যখন হিরোশিমা এবং নাগাসাকিতে যখন হাইড্রোজেন বোমা ফেলানো হলো, এরপরে জাপানের পলিটিশিয়ানদের থেকে জাপানের আমলারা, ব্যুরোক্রেসিরা, তারা এই জাপানকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। প্রথম দিকে তারা আপনার এই কার্যগুলো করছেন, জাপানকে পুনর্গঠন, যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে অর্থনৈতিক উন্নয়নে সমৃদ্ধ করা, কত কাজ করেছে। আপনারা এই জাপানি ব্যুরোক্রেসির এই ইতিহাসটাকে, এই লিগেসিটাকে মনে রাখবেন। বাংলাদেশ ব্যুরোক্রেসি 71-এর গণ অভ্যুত্থানের, 71-এর স্বাধীনতা যুদ্ধের পরে আপনাদের ভূমিকা ভালো ছিল বিধায় আমরা এখনও এই পর্যন্ত আসছি। এবার মনে করি 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা তো আরও বেশি স্পিরিট নিয়ে কাজ করবেন, অথচ আপনারা বিভিন্ন জায়গা, বিভিন্ন সময়, বিভিন্ন রকম কাজ করে আপনারা আমাদের গণ অভ্যুত্থানকে, স্পিরিটকে নষ্ট করছেন। সুতরাং আমরা মনে করি যে, দেখেন, আমি একটা উদাহরণ দেব, যে শেখ হাসিনার যারা আজকে অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে না, এই পুলিশ বলেন আর আপনার আমলা বলেন, তারা সবাই শেখ হাসিনার দোসর। আর এই যে পাঠ্যপুস্তক যে সরকার দিতে পারলো না নির্দিষ্ট সময়ের মধ্যে, এইটা কিন্তু সরকারের, এটা একটা ফেইলার। আমি মনে করি এই শিক্ষা সংক্রান্ত যে ডিপার্টমেন্ট আছে, অবিলম্বে এই পাঠ্যপুস্তকগুলো জনতা, ছাত্রছাত্রীদের পৌঁছে দেওয়া উচিত। আপনার কাছে 1 মিনিট জানতে চাই, একেবারে শেষ সময় চলে এসেছি আমরা, যে আসলে এই সরকারকে আমরা কিভাবে, বলা হচ্ছে আজকে জনাব মান্না নাগরিক ঐক্যফ্রন্ট বলেছেন যে 5 মাসে কিছুই হয়নি। না, কিছুই হয়নি এই কথা বলা ঠিক না। যথেষ্ট অগ্রগামিতা আমরা অর্জন করেছি বা করতে যাচ্ছি। আমরা বীজটা বুনেছি, এর অঙ্কুর হয়েছে, এটাকে গাছ করতে সময় দেবেন না, সময় দিতে হবে। হ্যাঁ, এখানে বিতর্ক থাকবেই, কারণ রাজনৈতিক দলগুলোর ভিতরে বিতর্ক না থাকলে সেই সমাজ কিন্তু বিতর্কের ভিতর দিয়েই, একটা দ্বান্দ্বিক পজিশনের ভিতর দিয়েই কিন্তু বেড়ে ওঠে এবং মানে ফুল্ল হয়ে ওঠে, তাই না? হাসনাত আব্দুল্লাহ যে দাবিটা করেছেন, এটা যথার্থ। আর 30 সেকেন্ড সময় পাবো আপনার। হ্যাঁ, যথার্থ। অবশ্যই আওয়ামী লীগের যারা এই অন্যায়, অবিচার এবং হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল, একেবারে ইউনিয়ন পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত, তাদের প্রত্যেকেরই মানে বিচার হওয়া উচিত। জনাব আরাফাত, আমরা শেষ করবো 1 মিনিট। আমি সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে সন্ত্রাস নিয়ন্ত্রণ, এরপরে বিচার করা, দ্রুত গ্রেফতার করা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা, তারপরে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা সহ সামগ্রিকভাবে ছাত্র সমাজ যেই প্রেক্ষাপটে, যে প্রত্যাশায় বিপ্লব ঘটিয়েছে, তার কিছুটা ব্যত্যয় সমাজে দেখা যাচ্ছে। এজন্য হাসনাত আব্দুল্লাহদেরকে এত রক্ত ঘাম জড়ানোর পরও আবার কথা বলতে হচ্ছে। আমরা চাই যে ছাত্র সমাজ যেন আর কথা বলা না লাগে, তার আগে ছাত্র সমাজের প্রত্যাশাটা কি, জাতির প্রত্যাশাটা কি, এটার জন্য বর্তমান সরকার উপলব্ধি করে এবং বিভিন্ন রাজনৈতিক দলও যেন উপলব্ধি করে। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, কোনো কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বাধা দেখা যায় ছাত্র সমাজের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে। ছাত্র সমাজকে কেন আবার সন্ত্রাসীদের বিচারের জন্য কথা বলতে হবে? ছাত্র সমাজকে কেন বলতে হবে যে পুলিশকে রিফর্ম করার জন্য তো বহু আগে দাবি ছিল, যে পুলিশ জনতার বুকে গুলি চালিয়েছে, এখনো পর্যন্ত পুলিশের মনোগ্রামে নৌকা রয়ে গেছে, কেন রয়ে যাবে ভাই?
এটা তো এখনো সংস্কার করা প্রয়োজন। আলোচনা রয়েছে। আপনাদের তিনজনকেই আজকের টেবিল টকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আশা রাখবো বিএনপি এবং জামাতের মধ্যে যে ঐক্য এবং সম্পর্ক সুসম্পর্ক রয়েছে সেটি আরও উন্নত হবে এবং বেগবান হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের মতো টেবিল টক শেষ করছি। আগামীকাল একই সময়ে দর্শক যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।